হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 ফিজিক্সের একটি নতুন চ্যাপ্টার স্টার্ট করছি। আজকে আমরা যে চ্যাপ্টারটি এখানে স্টার্ট করব সেটা হলো অ্যাটমিক নিউক্লিয়াস বা পারমাণবিক নিউক্লিয়াস। এবার এই যে অ্যাটমিক নিউক্লিয়াস সেই চ্যাপ্টারটি আমাদের অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই ইউনিটের সেকেন্ড চ্যাপ্টার। এবার এই যে এই ইউনিটটি, সেই ইউনিটটি কেন আমাদের পড়া ইম্পর্টেন্ট, আমাদের যে এই ইউনিটটি আছে সেখান থেকে আমাদের যে এইচএস এক্সাম সেখানে কত মার্কসের কোয়েশ্চেন আসে, সেখানে আমাদের প্রায় 6 মার্কসের কোয়েশ্চেন আসে। এবং এই যে এই কোয়েশ্চেনগুলো, এগুলো কিন্তু খুবই ইজি কিছু কোয়েশ্চেন হয়, কারণ আমাদের যে এই পরমাণু এবং পরমাণু নিউক্লিয়াস এই দুটো অধ্যায় খুবই সোজা দুটো অধ্যায়, যদি তোমরা এই চ্যাপ্টারের যে কনসেপ্টগুলো সেগুলো ভালো করে বুঝতে পারো। আর কেউ যদি কনসেপ্ট না বুঝতে পারে তার কাছে এই চ্যাপ্টারগুলো কি হয়, একটু কঠিন হয়ে যায়। কিন্তু তোমরা যদি এই কনসেপ্টগুলো ভালো করে বুঝে নাও, এখান থেকে এই যে 6 মার্কস সেটা কিন্তু তোমরা খুব ইজিলি স্কোর করতে পারবে। এছাড়াও তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেখে নাও, যে আমাদের WBJEE, নিট, JEE মেন ইত্যাদি সমস্ত পরীক্ষায় তোমরা ফিজিক্সের ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা কোয়েশ্চেন তো প্রত্যেকবার এখান থেকে পেয়েই যাবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমাদের এই চ্যাপ্টারটি সোজা হলেও বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এর ইম্পর্টেন্স কতটা। তাহলে তোমরা যদি এই চ্যাপ্টারটিকে ভালোভাবে শিখতে চাও, আমাদের এই চ্যাপ্টারের যে এরপর থেকে রেগুলার ভিডিওগুলো আসবে, আমাদের আজকে এটা প্রথম ভিডিও, এরপর তো আরও ভিডিও আসবে, সেই প্রত্যেকটি ভিডিও যদি তোমরা মন দিয়ে ভালো করে দেখলে এবং এই কনসেপ্টগুলো আমার সাথে বুঝতে বুঝতে চললে এই চ্যাপ্টার নিয়ে কিন্তু তোমাদের কোনো রকমের প্রবলেম হবে না। আমি এখানে তোমাদের পুরো চ্যাপ্টারটি ভালো করে পড়াবো, তারপর এই চ্যাপ্টার থেকে কিন্তু বিভিন্ন নিউমেরিক্যাল কোয়েশ্চেন এবং বিভিন্ন টাইপের কোয়েশ্চেন সেগুলো আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি এবং আমরা দেখে নিই যে অ্যাটমিক নিউক্লিয়াস চ্যাপ্টার থেকে আজকে আমরা কি কি পড়ব। তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভে তোমরা বিভিন্ন নলেজেবল কন্টেন্ট রেগুলারলি পেতে থাকবে। তাহলে চলো শুরু করা যাক। আমাদের আজকের এই ভিডিওতে আমরা তাহলে এই যে অ্যাটমিক নিউক্লিয়াস এই চ্যাপ্টারটি স্টার্ট করছি। এবার এই চ্যাপ্টারটি স্টার্ট করার সময় ধরে নাও এটা কি আছে, এটা আছে আমাদের একটি অ্যাটম। ওকে, তাহলে এটা কি, এটা আমাদের একটি অ্যাটম বা পরমাণু দেওয়া আছে। এবার এই যে পরমাণুর গঠন সেটা তো আমরা জাস্ট লাস্ট চ্যাপ্টারেই পড়েছি, তাই তো। এবার পরমাণুর কি থাকে, পরমাণুর মধ্যে আমরা জানি পরমাণুর কেন্দ্রে একটি নিউক্লিয়াস থাকে, তাই তো। এটা হলো পরমাণুর নিউক্লিয়াস। ওকে, তাহলে আমাদের পরমাণুর কেন্দ্রে কি থাকে, পরমাণুর কেন্দ্রে থাকে হলো নিউক্লিয়াস, এবং সেই নিউক্লিয়াসের চারপাশে কি হয়, নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন কক্ষপথে আমাদের ইলেকট্রনগুলো আবর্তন করতে থাকে। তাহলে এটা তোমরা একটি পরমাণু স্ট্রাকচার হিসেবে ভাবতে পারো। এবার এই যে একটি পরমাণু, তার নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে, নিউক্লিয়াসের মধ্যে আমরা থাকি যে এখানে কি কি থাকে, এখানে নিউট্রন আর প্রোটন থাকে, তাই তো। আর এই যে কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এবার আমাদের যে এই নিউক্লিয়াসের যে সাইজ সেটা কিন্তু পরমাণুর সাইজের তুলনায় অনেক ছোট হয়। সাপোজ ধরো যে আমাদের একটি পরমাণু, তার যে মোট আয়তন সেটার প্রায় 1/10⁻12 টাইমস, বা তোমরা বলতে পারো 10⁻⁻12 টাইমস এটা কি হয়, এটা হয় আমাদের একটি নিউক্লিয়াসের আকার। অর্থাৎ আমাদের যে একটি পরমাণু, তার যে নিউক্লিয়াস সেটা কিন্তু পরমাণুর যে মোট আকার তার তুলনায় অনেক ক্ষুদ্র হয়। এবং এই ক্ষেত্রে আমরা যদি এদের ব্যাস বা ব্যাসার্ধ নিয়ে কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের যে নিউক্লিয়াসের ব্যাস সেটা কি হয়, সেটা অ্যারাউন্ড আমাদের আমাদের যে পরমাণুর ব্যাস সেটা আমাদের 10⁻⁻8 সেন্টিমিটার এরকম রেঞ্জে হয়। এবং আমাদের যে নিউক্লিয়াসের ব্যাস কি হয়, সেটা 10⁻⁻12 সেন্টিমিটার এইরকম রেঞ্জের হয়ে থাকে। তাহলে আমাদের যে অ্যাটমের রেডিয়াস সেটাকে যদি আমরা এক কাজ করি, এটাকে যদি আমরা আর অফ অ্যাটম বলি, সেটা আমাদের যেখানে কি হয়, সেটা আমাদের 10⁻⁸ সেন্টিমিটার রেঞ্জের হয়। সেখানে আমাদের যে একটি পরমাণু, সেই পরমাণুর যে নিউক্লিয়াস সেটা কি হয় 10⁻12 সেন্টিমিটার সেরকম রেঞ্জের হয়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আর অফ এন বলছি, এন ফর নিউক্লিয়াস। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের যে এই নিউক্লিয়াস সেটা কিন্তু খুবই একটি ক্ষুদ্র অংশ।
কিন্তু এই ক্ষুদ্র অংশের মধ্যে কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্স লুকিয়ে আছে, যেটা কিনা আমাদের মডার্ন লাইফে যেরকম ইউজ হয়ে থাকে সেরকম আমাদের এর ওপর কিন্তু বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ইত্যাদি অনেক কিছু নির্ভর করে। এবার তোমরা বলবে রাসায়নিক বিক্রিয়ায় তো আমাদের নিউট্রন প্রোটন এখানে অংশগ্রহণই করে না, আমাদের শুধুমাত্র ইলেকট্রনগুলো দেওয়ানো হয়। আমি জানি সেটাই হয়, কিন্তু আমাদের যে কোনো একটি পরমাণু, সেই পরমাণুর কী কী প্রপার্টিস হবে, সেই পরমাণু থেকে আমরা কিভাবে ফিজিক্সে বিভিন্ন অ্যাপ্লিকেশন করতে পারি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের এই নিউক্লিয়াসের যে আমাদের ইম্পর্টেন্স সেটা অনেক বেশি। তাহলে এই যে নিউক্লিয়াস, সেটা নিয়ে এবার আমরা একটু পড়বো। নিউক্লিয়াসের মধ্যে আমরা কে কে থাকে দেখলাম। নিউক্লিয়াসের মধ্যে থাকে হলো আমাদের নিউট্রন আর প্রোটন, তাই তো? এবার এই যে নিউট্রন, প্রোটন আর আমাদের এই ক্ষেত্রে অরবিট বা কক্ষপথগুলোর মধ্যে কে থাকছে হলো ইলেকট্রন। এই যে তিনটি কণা, এই তিনটি কণাকে আমরা কি বলি? এই তিনটি কণাকে আমরা একটি পরমাণুর প্রধান তিনটি কণা হিসেবে এই ক্ষেত্রে নিয়ে থাকি, কারণ পরমাণুর মধ্যে আরও অনেক রকমের কণা থাকে, সেগুলোকে আমরা এই ক্ষেত্রে আমাদের অতটা ইম্পর্টেন্স দিই না, কিন্তু আমাদের মেইন তিনটি কণাকে সেগুলো হলো নিউট্রন, প্রোটন ও ইলেকট্রন। এবার এই যে ইলেকট্রনের চার্জ কীরকম হয় আমরা জানি, ইলেকট্রনের চার্জ নেগেটিভ হয়, এবং আমাদের যে প্রোটনের চার্জ সেটা কি হয়, সেটা আমাদের ইলেকট্রনের চার্জের সমান হয়, কিন্তু ঠিক বিপরীত, অর্থাৎ পজিটিভ হয়। আর আমাদের যে নিউট্রনের কি হয়, নিউট্রনের কোনো রকম চার্জ থাকে না, নিউট্রন হলো আমাদের চার্জলেস হয়ে থাকে। নিউট্রনের চার্জ কত? নিউট্রনের পজিটিভ নেগেটিভ কোনো রকম চার্জ থাকে না, এর যে আধান সেটা হলো 0। এবার এই যে ইলেকট্রনের ভর আমরা কত জানি? ইলেকট্রনের ভর আমরা জানি হলো যে mE, সেটাকে যদি আমরা লিখি, ইলেকট্রনের ভর কত হয়? সেটা হয় 9.1 ইন্টু 10⁻31 কেজি, তাই তো? তাহলে এটা আমরা জানি একটি ইলেকট্রনের ভর হয়। এবার এই যে ইলেকট্রনের ভর সেটা আমরা কত পাচ্ছি? 9.1 ইন্টু 10⁻31 কেজি। এবার আমরা যদি একটি প্রোটনের ভর বলতে চাই, প্রোটনের ভর কত হয়? আমাদের একটি প্রোটন সেটা কিন্তু একটি নিউট্রনের তুলনায় অনেক গুণ বেশি ভারী হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে একটি প্রোটনের ভর সেটা কি হয়? আমাদের একটি ইলেকট্রনের ভরের প্রায় 1836 গুণ। তাহলে এই যে 9.1 ইন্টু 10⁻31 কেজি, সেটাকে যদি আমরা 1836 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা একটি প্রোটনের মাস পেয়ে যাব। আচ্ছা, তোমরা এই মাল্টিপ্লিকেশনটি করবে এবং কত আসছে একটি প্রোটনের মাস সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। তাহলে আমরা এটা দেখলাম যে আমাদের যে প্রোটনের মাস সেটা কিন্তু আমাদের একটি ইলেকট্রনের মাসের তুলনায় অনেক বেশি হচ্ছে। তাহলে এখানে আমরা যে প্রোটনের ভর সেটা তো দেখতে পাচ্ছি যে একটি ইলেকট্রনের ভরের কি হচ্ছে? 1836 গুণ হচ্ছে। কিন্তু আমাদের যে নিউট্রনের ভর কত হয়? নিউট্রনের যেরকম কোনো রকম আধান থাকে না, সেই রকম কি নিউট্রনের ভরও শূন্য হয় না? নিউট্রনের ভর কিন্তু শূন্য হয় না। আমরা যদি একটি নিউট্রনের ভর লিখতে চাই m(n), সেটা কি হয়? একটি ইলেকট্রনের ভরের প্রায় 1839 গুণ হয়। তাহলে দেখো আমাদের একটি প্রোটনের মাস কি হচ্ছে? একটি ইলেকট্রনের মাসের 1836 টাইমস। কিন্তু আমাদের একটি নিউট্রনের মাস সেটা কিন্তু একটি ইলেকট্রনের মাসের 1839 টাইমস হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলতে চাই একটি পরমাণুর মধ্যে যে আমাদের তিনটি কণা আছে, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন, এদের মধ্যে থেকে সবথেকে হালকা কোনটি? সবথেকে হালকা হলো ইলেকট্রন, এবং এর মাস কত? এর মাস হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। আমাদের যে প্রোটন সেটা কি? সেটা হচ্ছে আমাদের সেকেন্ড এই ক্ষেত্রে বেশি মাসযুক্ত কণা, সেটার ভর কি হচ্ছে? ইলেকট্রনের ভরের 1836 গুণ। এবং সবথেকে বেশি ভর কার? সবথেকে বেশি ভর হলো একটি নিউট্রনের ভর কত? একটি নিউট্রনের যে মাস সেটা একটি ইলেকট্রনের মাসের প্রায় 1839 টাইমস। আচ্ছা, এই ক্ষেত্রে কি আমরা প্রোটন এবং নিউট্রন এগুলোর ভর মনে রাখবো? দেখো, আমি তো বলবো এগুলো মনে রাখার প্রয়োজন নেই। আমি যদি শুধুমাত্র ইলেকট্রনের ভর মনে রাখি এবং আমি যদি এই বিষয়গুলো জানি, তাহলে কি আমি ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে তোমরা এই ক্ষেত্রে শুধুমাত্র ইলেকট্রনের ভরটিকে মনে রাখবে এবং বাকিগুলো প্রয়োজন অনুযায়ী আমরা বের করে নেব। এখানে তোমরা এই দুটো ক্যালকুলেট করে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, যাতে তোমাদের একবার এই ক্ষেত্রে ক্যালকুলেশনটি হয়ে যায়। তাহলে এটা আমরা এখানে দেখলাম। এবার দেখো, এখানে যে আমরা এই ভর নিয়ে কথা বলছি, এবার ভর নিয়ে কিন্তু আমাদের একটি বিষয় আছে। কি বিষয়? যে আমরা যখন কোনো একটি বস্তুর গতিবেগ সেটা যদি বৃদ্ধি করতে থাকি, ধরে নাও আমাদের কোনো একটি পার্টিকুলার কণা আছে, ওকে, তাহলে এই আমাদের একটি পার্টিকুলার কণা আছে, এটা শুরুতে কি আছে? শুরুতে এটা রেস্টে আছে বা স্থির অবস্থায় আছে। তাহলে যখন এই কণাটি রেস্টে বা স্থির অবস্থায় আছে, তখন তো এর একটি পার্টিকুলার ভর আছে। এবার ধরুন এই যে কণাটি, এর কি করছি আমরা? গতিবেগ বৃদ্ধি করছি। তাহলে একটি কণা, তার আমরা কি করলাম? গতিবেগ বৃদ্ধি করলাম। এবার এর গতিবেগ বা ভেলোসিটি সেটা যদি আমরা বৃদ্ধি করতে করতে অনেক বেশি করে দিই, এবং সেই যে গতিবেগটি সেটা যদি খুব বেশি
মানের একটি গতিবেগ হয়, যেটা কিনা আমাদের যে লাইটের বেগ তার প্রায় কাছাকাছি চলে যায়, তাহলে আমাদের গতিবেগ যখন অনেক বেশি হবে সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের যে এই কণাটির ভর সেটা কিন্তু আর স্থির থাকে না। কারণ আমরা ভর সম্পর্কে অনেকগুলো ডেফিনেশন পড়েছিলাম, তাই তো? যেমন আমরা যখন ছোটোবেলায় ভর সম্পর্কে প্রথম পড়ি, সেখানে আমরা কি পড়েছিলাম যে কোনো একটি বস্তুর মধ্যে যতখানি জড় পদার্থ থাকে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে তার ভর। দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার প্রেজেন্ট ইন এ বডি ইজ নোন অ্যাজ ইটস মাস, তাই তো? তাহলে এটা আমরা শিখেছিলাম। আবার তারপর যখন আমরা ক্লাস 11-এ আসলাম তখন কিন্তু আমরা ভরের আরও একটি ডেফিনেশন পড়েছিলাম, যে বস্তুর যে ধর্মের জন্য তার উপর গ্র্যাভিটেশনাল ফোর্স বা আমাদের যে অভিকর্ষজ আকর্ষণ বল কাজ করে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি বস্তুর ভর। কিন্তু দেখো, এই যে আমাদের বস্তুর ভর সেটা আমরা সবসময় স্থির হিসেবে নিয়েছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমাদের একটি বস্তু, তার যদি আমরা গতিবেগ খুব বেশি বৃদ্ধি করে দিই, আমাদের যে ভেলোসিটি সেটার রেঞ্জ যদি অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে তার যে মাস সেটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পায়। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে বস্তুটি কি হচ্ছে, মাস বা এর যে ভর সেটা আমাদের গতিবেগ বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বস্তুটির যে ভর সেটাকে যদি আমাদের বস্তুটির একটি নিজস্ব প্রপার্টি বা বস্তুর একটি ওন ধর্ম হিসেবে এই ক্ষেত্রে রিপ্রেজেন্ট করতে হয়, এটাকে যদি এর একটি প্রিন্সিপাল প্রপার্টি হিসেবে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বস্তুটির যে ভর সেটা কখন বলতে হবে, সেটা বস্তুটি স্থির অবস্থায় থাকাকালীন বলতে হবে। কারণ এর যদি বেগ বৃদ্ধি করতে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, একটা নির্দিষ্ট বেগের পর এর কি হবে, এর কিন্তু আমাদের যে ভরের মান বৃদ্ধি পেতে থাকবে। তাহলে কোনো একটি বস্তুর ভরকে যখন আমরা তার একটি নিজস্ব প্রপার্টি হিসেবে রিপ্রেজেন্ট করব, তখন কি করতে হবে, বস্তুটির ভর আমাদের তখন বলতে হবে যখন বস্তুটি স্থির অবস্থায় আছে। তাহলে বস্তুটি যখন স্থির অবস্থায় থাকে তখন আমরা তার যে ভর নিয়ে কথা বলি সেটাকে কি বলে, সেটাকে বলে হলো স্থির ভর বা রেস্ট মাস। তাহলে রেস্ট মাস কি, কোনো একটি বস্তু স্থির অবস্থায় থাকলে তার ভর যত হয় সেটাকেই কি বলা হয়, সেটাকেই বলা হয় ওই বস্তুটির রেস্ট মাস বা স্থির ভর। তাহলে দেখো, এখানে আমরা যে এমই আমাদের ইলেকট্রনের মাস নিয়ে কথা বললাম, এটা আমরা কখন বলছি, এটা কিন্তু আমরা ইলেকট্রনের রেস্ট মাস নিয়ে কথা বলছি, যে এটা যখন যদি স্থির অবস্থায় থাকে তাহলে এর ভর কত হবে। একই রকমভাবে এগুলো সব আমরা কি নিয়ে কথা বলছি, এগুলো আমরা সব কথা বলছি হলো এই যে আমাদের বস্তুগুলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের হচ্ছে স্থির ভর নিয়ে কথা বলছি। তাহলে এই যে এই বিষয়টি, এটা আই হোপ তোমরা বুঝতে পারলে। এখানে আমরা কি শিখলাম, এখানে আমরা রেস্ট মাস সম্পর্কে শিখলাম। তাহলে এবার তোমরা এই বিষয়গুলো যদি বুঝে যাও, এবার আমরা যেই বিষয়টি সম্পর্কে পড়বো সেটা আমরা পড়বো ভর ও শক্তির তুল্যতা সম্পর্কে। দেখো, এই যে এই বিষয়টি সেটা কি, আমাদের যে বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব বা আমাদের থিওরি অফ রিলেটিভিটি, সেখান থেকে আমরা একটি বিষয় জানতে পারি যে আমাদের যদি কিছু পরিমাণ ভর থাকে, অর্থাৎ ধরো কোনো একটি কণা আছে, তার একটি নির্দিষ্ট পরিমাণ ভর আছে, সেই আমাদের কিছু পরিমাণ নির্দিষ্ট ভরকে আমরা চাইলে শক্তিতে কনভার্ট করতে পারি বা কিছু পরিমাণ শক্তিকে আমরা চাইলে ভরে কনভার্ট করতে পারি। অর্থাৎ আমাদের যে এই ভর এবং শক্তি এরা একে অপরের ইকুইভ্যালেন্ট বা সমতুল্য। আমরা চাইলে কিছু পরিমাণ ভরকে শক্তিতে বা কিছু পরিমাণ শক্তিকে ভরে রূপান্তর করতে পারি। এবং এই যে আমাদের এই রূপান্তরটি হয় সেটা কোন সূত্র মেনে চলে, সেটা আমাদের আইনস্টাইনের বিখ্যাত সূত্র E=mc², এই সূত্রটি কিন্তু মেনে চলে। যেখানে ই হচ্ছে আমাদের এনার্জি, ওকে, ই হলো আমাদের এনার্জি, এম হচ্ছে আমাদের এই ক্ষেত্রে মাস, এবং এই ক্ষেত্রে আমরা কোন মাসের কথা বলছি, এই ক্ষেত্রে আমরা রেস্ট মাসের কথা বলছি। আর সি হচ্ছে আমাদের ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস, ওকে। তাহলে এই যে আমাদের সূত্রটি E=mc², এটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট সূত্র। এখান থেকে আমরা কি জানতে পারি, এখান থেকে আমরা ভর এবং শক্তির যে তুল্যতা সেটা জানতে পারি। আমাদের যদি m পরিমাণ ভর থাকে, ধরে নাও সেই m পরিমাণ ভর যদি শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে কত পরিমাণ শক্তি পাওয়া যাবে সেটা কিন্তু আমরা এই E=mc² সূত্র থেকে জানতে পারি। এবার এই সূত্রটি যদি আমরা জেনে নেই, তাহলে আমরা ধরে নাও যে আমাদের একটি ইলেকট্রন আছে। এবার ইলেকট্রনের তো একটি নির্দিষ্ট পরিমাণ ভর আছে, সেই ইলেকট্রনটি যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে কতখানি শক্তি বের হবে, চলো সেটা আমরা একবার বের করার চেষ্টা করি। দেখো, আমাদের যে ইলেকট্রনের ভর সেটা আমরা কি জানি, me, সেটা ইকুয়াল টু হয় 9.1 × 10⁻³ কেজি, তাই তো? তাহলে এটা আমরা জানি, এটা কি হয়, এটা হয় একটি ইলেকট্রনের ভর,
তাহলে এই যে এই ভর, এত পরিমাণ ভর যদি শক্তিতে রূপান্তরিত হয়, সেটা বের করার জন্য আমরা কি করব, আমাদের যে নির্ণেয় শক্তির পরিমাণ সেটা ই হলে ই ইকুয়াল টু হবে mc স্কোয়ার। এবার সি এর মান কত, সি এর মান তো আমরা সবাই জানি, সেটা কত হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে এই মানগুলো যদি আমরা এই সমীকরণটিতে বসিয়ে দিই তাহলে কি আসবে দেখো, তাহলে আমাদের যে ই ইকুয়াল টু কত আসবে, ই ইকুয়াল টু আসবে আমাদের 9.1 ইন্টু 10⁻31, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের এম, ইন্টু কি হবে, ইন্টু হবে সি, তাই তো। তাহলে সি কত, 3 × 10⁸ এর হোল স্কোয়ার, এবং এটা কি আসবে, এটা আসবে হলো আমাদের কি আসছে, এটা আসছে আমাদের শক্তি। তাহলে শক্তির ইউনিট কত, শক্তির ইউনিট হলো জুল, তাহলে এটা আসছে আমাদের জুল এককে। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে এখানে আমাদের কত আসবে, 9.1 ইন্টু 10⁻31, এখানে আসছে এটা 9 ইন্টু 10⁻16, এত জুল থাকবে। আচ্ছা এক কাজ করি, আমরা এই যে জুল এককে পাচ্ছি এটাকে আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে নিই। এবার আমরা কি জানি, ইলেকট্রন ভোল্টে যদি কনভার্ট করতে হয় তাহলে আমাদের এখানে কি করতে হবে, 1.6 ইন্টু 10⁻19 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো। তাহলে সেটা আমরা এখানে করে দিচ্ছি। তাহলে আমরা কি করছি, 1.6 ইন্টু 10⁻19, এটা দিয়ে আমরা এই ক্ষেত্রে ডিভাইড করে দিচ্ছি, কারণ আমরা জুল থেকে ইলেকট্রন ভোল্টে যাব। ইলেকট্রন ভোল্ট থেকে জুলে গেলে আমাদের মাল্টিপ্লাই করতে হয়, কিন্তু জুল থেকে ইলেকট্রন ভোল্টে আসতে হলে আমাদের এই একটি ইলেকট্রনের আধান সেটা দিয়ে কি করতে হয়, সেটা দিয়ে আমাদের ডিভাইড করতে হয়। তাহলে এখানে আমরা 1.6 ইন্টু 10⁻19 দিয়ে এই ক্ষেত্রে ডিভাইড করছি। তাহলে এটা কত আসবে, এটা এখন আমাদের এসে যাবে ইলেকট্রন ভোল্ট এককে, তাই তো। তাহলে এখানে যদি আমরা হিসাব করি, 9 দিয়ে যদি আমরা 9.1কে মাল্টিপ্লাই করি, দেখো 9 দিয়ে যখন আমরা 9কে মাল্টিপ্লাই করবো সেটা হয়ে যাবে আমাদের 81, আর 0.1কে যদি আমরা 9 দিয়ে মাল্টিপ্লাই করি সেটা হবে 0.9। তাহলে এই ক্ষেত্রে আমাদের কত আসছে, এই ক্ষেত্রে আমাদের আসছে 81.9 ইন্টু এই ক্ষেত্রে কত থাকবে 10⁻31, আর এখানে কি আছে 10⁻16, তাহলে সেটা মিলে হয়ে যাবে 10⁻15। এবার এটা যদি 10⁻19 সেটা যদি ওপরে যায় তাহলে আমাদের এখানে ওভারঅল কত থাকছে, থাকছে হলো 10⁻4/1.6, তাই তো। এবার এটা যদি আমরা এখানে হিসাব করি আমাদের কত আসবে, এখানে দেখা যাবে আমাদের আসবে 0.511 ইন্টু 10⁶ এত ইলেকট্রন ভোল্ট। এবার 10⁶কে আমরা কি বলতে পারি, 10⁶কে আমরা বলতে পারি মেগা। তাহলে এটা ইকুয়াল টু কত আসবে, 0.511 এত মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে আমাদের যে একটি ইলেকট্রনের সমতুল্য শক্তি কতখানি, একটি ইলেকট্রনের সমতুল্য শক্তি হলো 0.511 এত মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে আমরা বের করলাম যে আমরা যদি ইলেকট্রনকে সম্পূর্ণভাবে শক্তিতে রূপান্তরিত করি তাহলে এই ক্ষেত্রে একটি ইলেকট্রনের সমতুল্য শক্তি আমরা কতখানি পাচ্ছি। আচ্ছা তোমাদের এই ক্ষেত্রে আমি একটি হোমওয়ার্ক দিচ্ছি, যে আমাদের যদি একটি প্রোটন থাকে, আমাদের যে এমপি সেটা আমরা কি জানি 1836 ইন্টু এমই হয়, তাই তো। তাহলে আমাদের একটি যদি প্রোটন থাকে সেটা যদি শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ একটি প্রোটনের তুল্য শক্তি কত হবে সেটা তোমরা এই ক্ষেত্রে বের করবে এবং বের করে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। তাহলে দেখো এখানে আমরা ভর এবং শক্তির তুল্যতা সম্পর্কে জানলাম। এবার এখানে আমরা আরও একটি বিষয় সম্পর্কে এখন পড়ব, সেটা কি দেখো, আমরা ছোটোবেলায় শুরুতে পড়েছিলাম ভরের সংরক্ষণ সূত্র। সেখানে কি বলা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে পৃথিবীর যে মোট ভর সেটা সংরক্ষিত থাকে, আমরা ভর সৃষ্টিও করতে পারি না বা আমরা ভর ধ্বংসও করতে পারি না। আবার আমরা শক্তির সংরক্ষণ সূত্র পড়েছিলাম, সেই শক্তির সংরক্ষণ সূত্র বা ল অফ কনজারভেশন অফ এনার্জি, সেখানে আমরা কি পড়েছি যে আমাদের যে পৃথিবীর মোট শক্তির পরিমাণ সেটা কিন্তু ফিক্সড, আমরা শক্তি ক্রিয়েটও করতে পারি না, শক্তি আমরা ডেস্ট্রয়ও করতে পারি না। শক্তি কি হয়, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, তাই তো। তাহলে আমরা ভরের সংরক্ষণ সূত্র পড়েছি এবং শক্তির সংরক্ষণ সূত্র পড়েছি, কিন্তু এখনই আমরা কি দেখলাম যে ভর এবং শক্তি সেটা কি হতে পারে, সেটা তো একটার ইকুইভ্যালেন্ট, যে আমরা কিছু পরিমাণ ভরকে চাইলে কিছু পরিমাণ শক্তিতে রূপান্তরিত করতেই পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পড়ব, এই ক্ষেত্রে এখন আমরা পড়ব হলো ভর এবং শক্তির সংরক্ষণ সূত্র। তাহলে এই যে আমরা এখন ভর এবং শক্তির সংরক্ষণ সূত্রটি আলোচনা করব, সেখানে কি থাকবে, সেখানে তার মানে আমাদের এই যে ভর এবং শক্তি এরা কি থাকবে, এরা এই ক্ষেত্রে সংরক্ষিত থাকবে, তাই তো। তাহলে ভর এবং শক্তির সংরক্ষণ সূত্রতে কি বলা হয়েছে, ভর এবং শক্তির সংরক্ষণ সূত্রতে বলা হয়েছে এই বিশ্বের মোট ভর এবং মোট শক্তির পরিমাণ সবসময় ধ্রুবক। আমরা কি করতে পারি, ভর এবং শক্তিকে কখনো সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, শুধুমাত্র ভর এবং
শক্তি এদের মধ্যেই বিভিন্ন রূপে বিভিন্ন সময় রূপান্তর হতে পারে, কিন্তু এদের যে মোট পরিমাণ সেটা কি থাকবে, সেটা সবসময় একই থাকবে। আমরা কিন্তু কখনোই ভর বা শক্তি সৃষ্টি করতে পারবো না, বা ভর অথবা শক্তিকে আমরা ধ্বংস করতে পারবো না। এদের নিজেদের মধ্যেই বিভিন্ন আলাদা আলাদা রূপে রূপান্তর হওয়া সম্ভব। তাহলে এই বিষয়গুলো এগুলো আমরা আজকের এই ভিডিওতে এখানে আলোচনা করলাম। আজকের এই ভিডিওটি আমাদের যে এই চ্যাপ্টার অ্যাটমিক নিউক্লিয়াস তার একটি ইন্ট্রোডাক্টরি পার্ট ছিল। এখানে আমরা যেই বিষয়গুলো পড়লাম আই হোপ যে তোমরা সেগুলো বুঝতে পেরেছো। আমাদের এর পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।